হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রাচীর। লিখেছেন নূপুর ইসলাম। সেদিন রাত্রে পুলিশ তাদের নাম, ফোন নাম্বার, ঠিকানা সব কিছু রেখেছিল। আইডি কার্ডও চেয়েছিল। আইডি কার্ড সবসময় তার ব্যাগেই থাকে, তবু বলেছে সাথে নেই। নাম ঠিকানা বলেছে এলোমেলো। কি দরকার অযথা ঝামেলার? সে ভালো করেই জানি রোগী জ্ঞান ফিরলে তাদের আর প্রয়োজন পড়বে না, তাই দেখতে আসছে কি। কিন্তু নাম্বারটা বানিয়ে বলতে পারিনি। শয়তান পুলিশ বেটা মোবাইলে কল দিয়ে এমনভাবে সন্দেহের চোখে তাকাচ্ছিল যেন আমরা খুন করে হসপিটালে নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। নাম কি সাদিয়া বলেছিল নাকি কি জানি। তখন মাথায় যেটা ছিল সেটাই বলেছে। সে নড়েচড়ে অতি ভদ্রভাবে বলল, আচ্ছা এই কাহিনী তাহলে। আপনার কি মনে পড়েছে? জি ভাই সাহেব, পড়েছে। সত্যি কি পড়েছে, নাকি আগের মতো দুষ্টুমি করছেন? না রে ভাই, এবার করছি না। আপনার খবর কি? যে রক্ত গিয়েছে রে ভাই, আমার এক জামা শেষ। ধুতে গিয়ে দেখি আনারের দানার মতো রস বের হচ্ছে। ওয়াহিদ এবারও নিজেকে সামলালো। আসিফ তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। হাসলেই প্রেস্টিজ থাকবে না। এই মেয়ের মাথায় স্ক্রু যে ঢিলা, তাতে কোনো সন্দেহ নেই। সে নিজেকে সামলে বলল, আপনি ভালো আছেন? জি ভালো। আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আপনার কি একদিন একটু সময় হবে? না না, সেরকম কিছুর দরকার নেই। তাছাড়া ধন্যবাদ আমার সাথে যেই লোক ছিল তার প্রাপ্য। আপনি বরং তার সাথে যোগাযোগ করুন। আমি শুধু সাথে ছিলাম। তার সাথে যোগাযোগ করা হয়েছে, তিনিও আসবেন। আপনার কি একটু সময় হবে প্লিজ? এসব প্রয়োজন নেই, তবে এত কষ্ট করে নাম্বার খুঁজে বের করে কৃতজ্ঞতা থেকে ফোন দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আজকাল বিপদ ফোরালে কয়জন আর মনে রাখে। যাই হোক, এরপরে গাড়ি চালালে রাস্তাকে বাপের রাস্তা না মনে করার অনুরোধ। আমাদের মতো সাধারণ মানুষরাও তো চলাচল করে, তাই ভালো থাকবেন। দোয়া করে আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক। বলেই নিশাত আস্তে করে ফোন কেটে দিল। জীবন বাঁচালেও আজকাল কত প্যারা। ধুর, ভদ্রভাবে কথা বলতে বলতে চাপা ব্যথা হয়ে গেছে। সে তার আদা চা এগিয়ে নিল। ঠান্ডা বরফ হয়ে গেছে। ধুর ধুর, সকালটাই খারাপ। দরজায় নখ পড়তে ওয়াহিদ ফিরে তাকালো। সে দাঁড়িয়ে ছিল ব্যালকনিতে, হাতে কফি মগ। কফির বাজে একটা অভ্যাস আছে তার। কফির মগটা সাইডে রেখে এগিয়ে এলো। বাজে রাত 9টা। কিছু সময় হলো সে বাসায় ফিরেছে। ফিরতে দেখলো ড্রয়িং রুমে তাদের রিলেটিভে ভরে আছে। এসব নতুন না, তাদের গোষ্ঠীতে মা পীর বাবার মতো। এরকম অবশ্য একজন সব গোষ্ঠীতেই থাকে, যার ব্যাংক ব্যালেন্স থাকে সবার চেয়ে বেশি। তিনি সব পাতিহাসের মধ্যে চলাফেরা করেন রাজহাঁসের মতো। যে কোনো অকেশনে সবার আগে তাকে জানাতে হয়, যে কোনো কাজে তার সাথে পরামর্শ করতে হয়। আর সে একজন যদি অসুস্থ হয় দল বেঁধে দেখতে আসবে, এটাই স্বাভাবিক। সে এগিয়ে গিয়ে দরজা খুলল। এমন না দরজার লক। তার রুমে কারো আনাগোনা সে একদম পছন্দ করে না। রেগুলার ক্লিনিং করা হয় সে যখন বাইরে থাকে। এটা এই বাড়িতে প্রত্যেকটা মানুষই জানে, শুধু মায়ের জন্য ভিন্ন। তবে নিতুর জন্য আরও কড়া নিয়ম। তার অ্যাবসেন্টেও প্রবেশ একদম নিষেধ। সে অবশ্য নিষেধ শোনা মেয়ে না, প্রায় আসবে, ইচ্ছে করে এটা ওটা এলোমেলো করবে। ওয়াহিদ কড়া চোখে তাকালে বলবে, হয়তো নিনিত গিয়েছে, এখন ওর সাথে এমন করবে তুমি? মামার রুমে যাওয়ারও কি ওর হক নেই? দুনিয়ায় মামা ভাগ্নের কত সুন্দর সুন্দর গল্প আছে। লোকে বলে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। আর আমার ছেলের এমন ভাগ্য, মামার ধারে কাছে ঘেঁষতেই পারে না। ঘেঁষতে পারে না কথাটা একদম সত্য না। এই পুরো বাড়িতে ওয়াহিদের সবচেয়ে পছন্দের মানুষটা হলো নিনিত। বয়স 5, একেবারে শান্ত, কোমল, ভদ্র একটা ছেলে। এই রুমে আসা যাওয়া তার কোনো নিষেধাজ্ঞা নেই। এই রুমে আসলে কোনো বিরক্তও করবে না। মামার পাশে ঘেঁষে চুপটি করে বসে থাকবে। ওয়াহিদের তো মাঝে মাঝে মনে হয় তার বাবা ফিরে এসেছে। তার বাবাও ছিল এমন, একেবারে শান্ত, কোমল, নরম মনের মানুষ। ওয়াহিদ দরজা খুলে দেখল লামিয়া দাঁড়িয়ে আছে। লামিয়া তার মায়ের চাচাতো বোনের মেয়ে। অনেকটা সময় সে এই বাড়িতেই ছিল। ভার্সিটিতে ভর্তির জন্য এসেছিল। হোস্টেলে না যাওয়া অবধি এখানেই ছিল।
বর্তমানে সে পড়ছে 3rd ইয়ারে। মা নিতুর সাথে খুব ভালো। হোস্টেলে থাকলেও যখন তখন এই বাড়িতে তার আনাগোনা চলে। লামিয়া তাকে দেখে হেসে বলল, শুনলাম মা ছেলে একসাথে অসুস্থ হয়ে বসে আছেন। ওয়াহিদের গায়ে এখন সাদা সিম্পল টি শার্ট, কালো ট্রাউজারের পকেট 2 হাত পুড়ে সোজা দাঁড়ালো। ওয়াহিদ হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া কারোর সাথেই ফর্মালিটিজের বাইরে কথা বলে না। আজও বলল না। সে হালকা হেসে বলল, কেমন আছো? লামিয়া মুখটা একটু নিবল। এমন না সে গায়ে পড়া বা তার জন্য ছেলের অভাব আছে, তবে কিছু কিছু মানুষের ব্যক্তিত্ব যে কোনো মানুষকেই খুব আকর্ষণ করে। ওয়াহিদেরটাও তেমন। আর এই যে কথা বলার সময় অ্যাডামস অ্যাপেলের ওঠানামা দেখলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অবশ্য তার এই অনুভূতি কখনো প্রকাশ করার চেষ্টা করতো না। তবে খালামণি চাচ্ছে তাদের মধ্যে চেনা জানা হোক। তার বাবা মায়েরও খুব ইচ্ছে, তাই তো ঘুরে ফিরে আসতে হয়। আসতেই খালামণি ঠেলে পাঠায় ছেলের খোঁজখবর নিতে। অথচ ছেলেকে দেখো, পাহাড়ের মতো দরজার সামনে দাঁড়িয়ে আছে। রুম তো না, যেন গুপ্তধনের দরজা। ভেতরে গেলে কিছু যেন চুরি করে নিয়ে আসবো। অবশ্য তার খুব ইচ্ছে এই রুমে যাওয়ার। 2nd ফ্লোরের এর প্রায় অনেকটা অংশ নিয়ে এই রুম। অবশ্য নিতু আপুর মুখে শুনেছে খুবই সিম্পল ইন্টেরিয়র। জাঁকজমকপূর্ণ কোনো কিছুই নাকি এই মহাশয়ের পছন্দ নয়। সে নিজেকে সামলে বলল, ভালো। কখন এসেছ? এই তো এক্ষুনি। আপনার কি অবস্থা? ভালো। লামিয়া ভালো করেই জানে ওয়াহিদ কখনো তাকে ভেতরে যেতে বা বসতে বলবে না, তবে চলেও যাবে না। যা জিজ্ঞেস করবে অতি ভদ্র সুন্দরভাবেই উত্তর দেবে। তাই নিজে থেকেই বলল, সবাই নিচে গল্প করছে, আসুন বসি। তোমরা গল্প করো, আমি টায়ার্ড। সবার সাথে বসলে ভালো লাগবে, আসুন প্লিজ। আমি এমনিতেই ঠিক আছি। লামিয়া আর কি বলবে ভেবে পেল না। সে এমনিতে খুব চটপটে, তবে এই মহাশয়ের সামনে এলি কথা খুঁজে পায় না। গলা শুকিয়ে আসে, তবু ঠোঁট ভিজিয়ে বলল, ঠিক আছেন আপনি? মানে কোনো সমস্যা? এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। ওয়াহিদ আগের মতোই বলল, আমি ঠিক আছি। লামিয়া জোরপূর্বক একটু হাসলো, হেসে বলল, আচ্ছা তাহলে আজ আমি আসি, ভালো থাকবেন। ওয়াহিদের বিপরীতে একটা শব্দও বলল না, তবে হালকা একটু হাসলো। এই হাসির অর্থ লামিয়া কি ধরবে বুঝতে পারল না। সে মুখ ফুলিয়েই চলে এলো। সুবর্ণা আড়াল থেকে এই সব দেখলেন, দেখে দীর্ঘশ্বাস ফেললেন। নিতু বিরক্ত মুখে বলল, এমনিতে তো খুব কথা খই ফুটে, ভাইয়ার সামনে গেলে ঠুস। আরে বাবা, পুরুষ মানুষ, একটু রং ঢং কর। গলে গলে পড় তা না, দেখে মনে হয় ভয়ে জমে যাচ্ছে। ভাইয়া বাঘ না ভাল্লুক যে খেয়ে ফেলবে, এরকম জমাজমি ভাব দেখলে তোর তার নিজেরই বিরক্তি লাগবে। ভাইয়া যে ধৈর্য ধরে সহ্য করে, এই তো কত। নিকু ঢেকু যত সব। সুবর্ণা রাগী চোখে নিতুর দিকে তাকালো। নিতুর রাগের ধার ধরলে তো সে যেতে যেতেই বলল, এই জীবনে ছেলের বউ দেখার স্বাদ ভুলে যাও। ছেলে তোমার একাই মহাসুখী। তোর নিজে নাকে তেল দিয়ে আরামসে ঘুমাও। অযথা শুধু শুধু ঘুম হারাম করে বিপি হাই করা দরকার নেই। সাবা প্রায় নিচে নিচে এলো ছাদে। একা আসেনি, লুকিয়ে সাথে নিয়ে এসেছে নিশাত আপার মোবাইল। নিশাত আপা আছে রান্নাঘরে ফুপুর সাথে। বাসায় যতক্ষণ থাকে ফুপুর অর্ধেক কাজ নিশাত আপাই করে। আর এরকম সুযোগ পেলেই সে টুস করে যে কারো মোবাইল হাতিয়ে নেয়, নিয়ে গেম খেলে, সাথে মাঝে মাঝে একটু এদিক ওদিক উকিঝুঁকিও মারে। এই বাড়ির প্রত্যেকটা মানুষের মোবাইলের পাসওয়ার্ড তার জানা। নিশাত আপা বাদে এটা কেউ জানে না। আপা জানে, তবু তার মোবাইলের পাসওয়ার্ড সবচেয়ে সহজ। এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত শুধু লম্বা একটা টান, ব্যাস কাম খতম। এই পাসওয়ার্ড মোবাইল কিনেছে পর থেকে চলছে। মোবাইল শেষ হওয়ার আগ পর্যন্ত মনে হয় না বদলাবে। তখনই মোবাইল বেজে উঠল। সে তড়িঘড়ি করে কেটে দিল। মোবাইল এখন সাইলেন্ট করেনি। তাদের বাড়ির দুপাশেই অন্য বাড়ির লাগোয়া ছাদ। এক ছাদ থেকে অন্য ছাদে সহজেই টপকানো যায়। রাতের বেলা কেউ থাকলে বোঝার উপায় তো নেই। বাবার কানে যদি একবার যায়, থেবড়ানো হাতে একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। সে ফোন কেটেই তাড়াতাড়ি সে সাইলেন্ট করতেই আবার বাজলো। অচেনা নাম্বার। ধরবে?
অবশ্য ধরলেও সমস্যা নেই, নিশাত আপা তরল পদার্থ মানুষ, এক এক সময় এক এক মোডে থাকে। কোনো ডান বাম ছাটকাট নেই। মেজাজ ভালো থাকলে শুধু হাই তুলবে, বলবে যা ভাগ, আর খারাপ থাকলে 100 বার কানে ধরে উঠা বসা করা থেকে শুরু করে লাথি পর্যন্ত দিতে পারে। তার দ্বারা সবই সম্ভব। রোবটের মতো হেসে হেসে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুনিয়ার কাজকর্ম সে করে ফেলতে পারে। আপার দ্বারা সব সম্ভব হলেও তার দ্বারা তো আর সম্ভব হয় না। সে চিকনা চাকনা ফড়িং টাইপ মানুষ। কানে ধরা তার জন্য কোনো ব্যাপার না, তবে লাথি বহুত ভারী পড়ে। তাই ধরবে কিনা একটু ভাবলো, তারপর রিসিভ করেই ফেললো। হাতে মোবাইল থাকলে তার নিষ্পিস করে। না ধরে উপায় আছে? ধরে মিষ্টি সুরে বলল, হ্যালো। আসিফ আছে বহুত পাড়ায়। এই 2 দিন সাদিয়াকে খুঁজতে খুঁজতে হয়রান, এখন আবার তার ঠিকানা চাই। আরে বাবা, যে মেয়ে সামান্য নাম বলতে গিয়ে দুনিয়া ঘুরিয়ে ফেলেছে সে বলবে আবার ঠিকানা? তার তো ভাই মাথা ঘুরছে। এই মেয়ের জন্যই আজকে নতুন সিম কিনেছে, আগেটা তো করে রেখেছে ব্লক। বারবার তো আর স্যারেরটা নেওয়া যায় না, তাই এই ব্যবস্থা। আর এই তো ব্যবস্থার টেনশনে বেচারা আসিফের কণ্ঠ ধরতেই পারল না। তাই নিজের স্বভাব মতো অতি ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম, চিনতে পারছেন? ওই যে আমার স্যারের সাথে কথা বলেছেন। সাবার ঠোঁট টিপে হাসলো, হেসে বলল, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনি ভালো আছেন ম্যাডাম? জি ভালো। ম্যাডাম, একটা রিকোয়েস্ট ছিল। কিসের রিকোয়েস্ট? আপনি তো দেখা করার জন্য রাজি হলেন না। আমরা আপনার ইচ্ছেকে খুব সম্মান করি, তবে স্যার খুবই কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা থেকেই সামান্য কিছু গিফট পাঠাতে চায়, যদি অনুমতি দিতেন। কিসের গিফট? আসিফ অবাক হলো। এত সহজে গলবে সে তো ভাবেইনি। কয়েকদিন ধরে যে যে রং দেখাচ্ছে রে ভাই, গিরগিটিরও ফিল খেয়ে যাবে। সে নিজে অবাক সামলে বলল, এই তো সামান্য কিছু। আসিফ কথা শেষ করতে পারল না, তার আগেই সাবা বলল, আপনার কৃতজ্ঞতা আপনার কাছেই রাখেন, আমাদের এই সামান্য গিফট প্রয়োজন নেই। আসিফ ঘাবড়ে গেল, সামান্য বলে আবার রাগ করলো নাকি? সে সাথে সাথে বলল, ম্যাডাম প্লিজ, সামান্য ভদ্রতার খাতিরে বলা হয়েছে। আপনার কি কোনো বিশেষ চয়েস আছে? মানে গিফট যেহেতু টাকা দিয়ে কিনবো, পছন্দ মতো হওয়াই ভালো, টাকাটা কাজে আসে। দেখা গেল আমাদের মতো আমরা দিলাম, আপনার পছন্দই হলো না, আপনি ফেলে রাখলেন, টাকাটা নষ্ট হলো, তাই না? তাই দয়া করে যদি বলতেন। তা না হয় বললাম, তবে আপনাদের বাজেট কত সেটা নিয়ে ভাববেন না ম্যাডাম, আপনি বলুন। সাথে ঠিকানা ক্লিয়ার করে বললে আমাদের খুব সুবিধা হতো, মানে পাঠাতে গিফট। সাবা হাসলো, আহারে, গিফট দেওয়ার কত গরজ, আজকে তো ডুবে যাবি রে বাবা, জীবনে আর কাউকে সেতে গিফট পাঠাতে চাইবি না। সে হেসেই বলল, আমি বরং ঠিকানার সাথে লিখে পাঠিয়ে দিই। অবশ্যই ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনি শুধু সেন্ড করুন, বাকি সব আমরা দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার রাখুন, আমি পাঠাচ্ছি। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। সাবা হেসেই ফোন রাখল। অকাশ টকাশ করে তার দুনিয়ার খুশি খুশি লাগে, আজকেও লাগছে, কেন জানি বেশি বেশি লাগছে। সে বেশি বেশি খুশি মনেই মেসেজ টাইপ করতে লাগলো, সাথে তাদের বাড়ির ঠিকানা। অবশ্য ভালো করেই জানে গিফট কখনো আসবে না। গিফটের লিস্ট দেখেই তো ব্যাটার তব্দ খেয়ে যাবে, হার্ট অ্যাটাকও করতে পারে। নিজের সাথে এসেছে, তার বাবা কোনো দোষ নেই। সে মেসেজ সেন্ড করে দরজার দিকে তাকালো। সজল ভাই ছাদে এসেছে। সাবা ফট করে মোবাইল লুকিয়ে ফেলল। সজল ভাইয়ের ছাদে আসার একটাই কারণ, সিগারেট খাওয়া। ছোট বাড়ি তাদের, ঠিকুর তুললেও এক রুম থেকে আরেক রুমে শোনা যায়। সিগারেট খাওয়া সেখানে বিপজ্জনক, তাই সেফ জায়গা হলো ছাদ। খেয়ে ধোয়া, আরামসে হাওয়া মিশিয়ে দাও। বাবা আবার বয়সের ধারটার মানে না, যদি জানতে পারে দেবে সোজা এক চটকনা। অবশ্য সে ছাড়া এই খবর বাড়ির কেউই জানে না। শুধু এই কথা কেন, এই বাড়ির অনেক কথাই সে জানে যা অনেকেই জানে না। এই যে যেমন সজল ভাই নিশাত আপাকে পছন্দ করে, কেউ তার ব্যবহারে বুঝে না। তবে সাবা ঠিক জানে। সাবা এও জানে নিশাত আপার বিয়ে হয়ে গেছে অনেক আগে, ছোট্টবেলায়
ফুপু এই বিয়ের কথা ভুলেও মনে করতে চায় না। আর নিশাত আপু, সে তো ভাই, সে দুনিয়ার কিছুই মনে করতে চায় না। আরামসে চাকরি করবে, আরামসে কয়টা খাবে, আরামে একটু শান্তির ঘুম দেবে, ব্যাস শান্তি। নিশাত শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। আজ শুক্রবার এলেই নিশাত দুনিয়াদারি ফেলে দুপুরে একটু ভাত ঘুমের আয়োজন করে আজও করছিল। তখনই ঝড় তুফান তুলে সাবা দৌড়ে এলো। ঝড় তুফান তুলুক আর যাই করুক, নিশাতের সমস্যা নেই। তবে ঝড় তুফান তুলে আসতে গিয়ে সাবা হুমড়ি খেয়ে পড়ে অবশ্য থামাথামি নেই। পাহাড় বেয়ে যেমন মানুষ ওঠে, সেও হামাগুড়ি দিয়ে ঠিক সেইভাবে এগিয়ে খাট ধরে খোকাতে তার ঠিক সামনে উঠে চোখ মুখ কুচকে কোনোরকম বলল, আপু বিরাট এক কারবার হয়ে গেছে। নিশাত নির্বাক চিত্তে তাকিয়ে এই মেয়ের কাণ্ড কারখানা দেখল। এই বাড়িতে থাকলে মনোরঞ্জনের জন্য টিভি দেখার প্রয়োজন নেই। সে সাবা আর বিরাট কারবার দুটোর একটা নিয়েও মাথা ঘামালো না। বিরাট কারবার ঘটলে এখানে তার কি কাজ? তার এখন একমাত্র কাজ, সে এখন 1 ঘন্টা ভাত ঘুম দেবে, ব্যাস। তাই বালিশে 2-3টা থাপ্পড় মেরে সাইজ করতে করতে বলল, তোর মা নয়, ফুপুর কাছে যা। দুনিয়ার সব বিরাট কারবার তারা একাই সামাল দিতে পারে। আমার এখানে কি? ফুপু তো তোমাকে ডাকতে পাঠালো। আর মা, সে তো বাসায় নেই, সকালেই নানা বাড়ি গেল। না থাকলে নেই, এখন যা তো, বিরক্ত করবি না। সাবা কাঁদো হয়ে বলল, আপু যাবি নাকি গালের মধ্যে দেব একটা। সাবা ভূতা মুখে বেরিয়ে গেল। দেখি বোঝা যাচ্ছে বিরাট কারবার। শোনাতে না পেরে তার বিরাট মন খারাপ হয়েছে। হয়েছে, সবার মন ভালো করার দায়িত্ব তার নাকি? তাও যদি কোনো লাভ টাভ হতো। যেখানে লাভ নেই সেখানে নিষাদ নেই বলেই সে জানালার পর্দা টানলো। তিনি শুয়ে চোখ বন্ধ করবে, তখনই তার মাদার তেরেসা এসে হাজির। এসে সেও খুব চিন্তিত হয়ে বলল, নিষাদ, কি করি বলতো? তোর মামা তো ফোন তুলছে না। এদিকে হেনা গেল বাপের বাড়ি। বিয়ের এত বছর হয়ে এলো, তাও বাপের বাড়ি ছাড়তে পারে না। নিজে পড়ে আছে বাপের বাড়ি, আবার ভাইয়ের বউকে বলছে। আমি কি আর শখে পড়ে আছি? এখন আবার সেই পুরোনো কাসন্দে ঘাটা শুরু করবে তো। বলেই কাঁথা টেনে নিজেকে পুরো ঢেকে ফেললো। সে কাঁথার ভেতরে দম নিতে পারে না, তবুও ফেললো। সুলতানা কাঁথা টেনে সারালো, সরিয়ে বলল, আবার শুলি কেন? নিশাত এবার বিরক্ত হলো। কি ঘোড়ার ডিম হয়েছে কে জানে, সবাই তাকে জ্বালিয়ে মারছে কেন? কে সে? সাধারণ একটা মেয়ে, খেয়ে দিয়ে শান্তিতে একটু ঘুম দিতে চাইছে, তাও দিতে সবাই নারাজ কেন? সে বিরক্ত মাখা কণ্ঠে বলল, হয়েছেটা কি? বিরাট এক ট্রাক নিয়ে এক লোক এসেছে। ট্রাকের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি, দুনিয়াদারের আর কিচ্ছু বাকি নেই, সব নিয়ে হাজির। নিশাত ভ্রু কুচকে বলল, কি নিয়ে হাজির? গরু ছাগল, তাও আবার চোরায়। অর্ধেক এলাকার মানুষের বাড়ি ভরে গেছে। কেন? তা আমি কিভাবে বলবো? চাচ্ছে তো তোকে। নিশাত অবাক হয়ে বলল, আমাকে? হ্যাঁ, তবে নামে গন্ডগোল করেছে। নামে বলছে সাদিয়া, তবে ঠিকানা একদম ঠিক, ফোন নাম্বারও তো বলল। নিশাত হাঁ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তার হাঁ করার মাঝেই সুলতানা চিন্তা করে বলল, তুই কিছু করিসনি তো নিশু? আমি কি করব? এই ছেলে এসব নিয়ে এসেছে কেন? কথাও বলছে ও কেমন গদগদ হয়ে। কি করেছিস তুই বল? ঘুষটুস খাওয়া শুরু করিসনি তো আবার? তাও আবার গরু ছাগল ঘুষ নেওয়াটা কে? নিশাত বিরক্ত হলো। মায়ের কথা অবশ্য উত্তর করলো না, তবে সাইড থেকে ওড়না নিয়ে গটগট করে বেরিয়ে এলো। এটা যে ওই অ্যাক্সিডেন্টের বাদর তাতে কোনো সন্দেহ নেই। তবে গরু ছাগলের কাহিনী কি? বাইরে এসে নিশাত কোনো অবাক হলো না সেই সমাজসেবককে দেখেও। কি যেন নাম বলেছিল, নিশাত মনেও করতে পারল না। তবে এগিয়ে যেতে মহাসমাজসেবক বলল, জি, ঠিকানা একদম ঠিক, মানুষও ঠিক, আমার সাথে ইনিই ছিল। আসিফ হাঁপ ছেড়ে এক গাল হাসল। যাক বাবা, কেন জানি এই মেয়ের ওপর তার আর ভরসাই হয়নি। নাম নিয়ে যে খেল দেখালো, আবার গিফটের জন্য রাজি হলো ফট করেই। তার মধ্যে আজব এই লিস্ট। সে তো ধরেই নিয়েছে কোনো গড়বড় আছে।
তাই তো এই ব্যবস্থা। সে একগাল হেসেই বলল, দুঃখিত ম্যাডাম, 2 দিন দেরি হয়ে গেল। গরু ছাগল কোনো ব্যাপার না, তবে দুমবার জন্য একটু দেরি হলো। এটা তো বাংলাদেশ সচরাচর পাওয়া যায় না, তবুও চিন্তা নেই, এমন কোনো কাজ নেই আসিফ পারে না। দুমবার ব্যবস্থাও হয়ে গেছে, তবে সমস্যা হয়েছে উট নিয়ে। এত কিছুর মাঝে উট জায়গা নেয়নি ম্যাডাম। আপনি তো মনে হয় আর এখানে কিছু করবেন না। যদি দয়া করে সেই ঠিকানাটা বলতেন, ডাইরেক্ট সেখানেই পাঠিয়ে দিতাম। নিশাদ গোল গোল চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার ছেঁড়া তেলেঙ্গা বলেটা কি? সে গোল গোল চোখ করেই বলল, এসব কি? কোন সব ম্যাডাম? নিশাদ ট্রাকের দিকে ইশারা করল। আসিফ হেসে বলল, আপনি একটু লিস্ট পাঠালেন, সব কিছু আপনি জোড়ায় জোড়ায় চান। সত্য বলতে কি ম্যাডাম, লিস্ট দেখে তো আমার খাবে খাওয়ার জোগাড় না, টাকা পয়সার জন্য না, তবে এমন গিফট তো আমি আমার ইহজীবনেও কিনিনি। গিফট? হ্যাঁ, আপনি তো সেই দিন মেসেজ করে পাঠালেন। তবে আমি খাবি খেলেও আমার স্যার কিন্তু খাননি। তিনি লিস্টের দিকে এক নজর তাকিয়ে বলেছেন, সব পাঠাও। একবার ভাবুন আমার স্যারের হৃদয় কত বড়। এখন আবার দেখুন তিনি নিজে এসেছেন আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমি লিস্ট দিয়েছি? হ্যাঁ। কখন? এই তো 2 দিন আগে। আমি কত রিকোয়েস্ট করার পরে রাজি হলেন। নিশাদ বোঝার মতো মাথা নাড়ল। নাড়তে নাড়তে বাড়ির দরজার দিকে তাকালো। সাবা কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে। সে হাসল। তার এই রোবোটিক হাসি দেখে সাবা উল্টো এক দৌড় দিল। কোকাতে কোকাতেই দিল। আজকে শেষ। এই পর্যন্ত কত কিছুই তো করেছে, কখনো তো এমন ডাইরেক্ট অ্যাকশন হয়নি। তাছাড়া এমন লিস্টের জিনিসও কেউ পাঠাতে পারে, তারও তো ধারণা ছিল না। বলেছে অমনি, নিয়ে এসেছে হাজির। দেখো তো কাণ্ড, ভাগ্যিস বাঘ হরিণের কথা লিখেনি, এরা তো মনে হয় তাও নিয়ে হাজির হতো। নিশাদ বড় একটা শ্বাস ফেলে বলল, আপনার স্যার কোথায়? যে ম্যাডাম গাড়িতে। এখানে আসেনি, আপনাকে কষ্ট করে একটু মরে যেতে হবে। এত লোকজন দেখে গাড়ি এদিকে নিয়ে আসেনি। অসংখ্য ধন্যবাদ, আসেননি। এলাকায় নয়তো টেকা যেত না। চলুন, আপনাদের ধন্যবাদের ঝামেলা টামেলা আজই খতম করি। সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে চেপে বসে আছেন। এই আপনাদের জন্যই না জীবনে কারো আর উপকার করব না। কানে ধরলাম আমি। আর প্লিজ এই ট্রাক এক্ষুনি সরানোর ব্যবস্থা করুন। আসিফ আতকে উঠে বলল, কেন ম্যাডাম, পছন্দ হয়নি? গরু মহিষ কি আরেকটু বড় সাইজের চান? আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হাঁস মুরগি কিন্তু জোড়ায় জোড়ায় আসেনি, এক খাঁচি করে এনেছি। দুটো দুটো কেনা যায় নাকি? তাছাড়া পালবেন না খাবেন সেটাও ক্লিয়ার করেননি, তাই দেশি ফার্ম দুটোই এনেছি। নিশাদ উত্তর দিল না। এর হাদারামের সাথে কথা বলে লাভ নেই। সে এগোতে গিয়ে আবার সমাজসেবকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া নামটা যেন কি? কবির আপা। ও হ্যাঁ, কবির সাহেব। এরকম স্পেশাল ট্রাক আপনিও পেয়েছেন? জি না আপা, আমার চাকরি হয়েছে। সত্যি? জি আপা। স্যার খুবই ভালো মানুষ, আমাকে দেখেই জড়িয়ে ধরলেন। এমন মানুষ আজকাল পাওয়া যায় না। উপকার করলে ধন্যবাদ দিয়ে দায় সারে, তবে তিনি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। হাত বাড়ানোর জন্য হাত দরকার, তার আছে, সে বাড়িয়েছে। এতে এত গলে যাওয়ার কিছু নেই। তবু কংগ্রাচুলেশন। ধন্যবাদ আপা, সবে আল্লাহর মেহেরবানি। তা না হলে স্যার কেন আমাদের গুলিতে অ্যাক্সিডেন্ট হবে? নিশাত মাথা নাড়ল। কথা সত্য। আল্লাহর মেহেরবানি কিনা তা জানে না, তবে তার কপাল পোড়া ঠিক জানে। তা না হলে তার সামনেই মরতে আসবে কেন? সে মাথা নাড়তে নাড়তেই এগিয়ে এলো। এই জীবন আর যাই করুক, কারো জীবন বাঁচাবে না। ওয়াহিদের ধ্যান ছিল মোবাইলে। জানালায় টোকা পড়তে ফিরে তাকালো। আসিফ দাঁড়িয়ে আছে। ড্রাইভার এগিয়ে দরজা খুলতেই বলল, ম্যাডাম এসেছেন স্যার। আপনি কি বের হবেন? ওয়াহিদ একটু উকি দিয়ে তাকালো। নীল থ্রিপিসে সাদা ওড়না, চাঁদের মতো জড়িয়ে এক মেয়ে দাঁড়িয়ে আছে, মুখটা অন্য পাশে ফেরানো, তাই সে দেখতে পারল না। মোবাইলটা হাতে নিয়ে সে বেরোলো। বেরোতেই মেয়েটা ফিরে তাকালো। ওয়াহিদ থমকালো। থমকে সেখানেই দাঁড়িয়ে গেল। থমকে গেছে নিশাত। আরে ভাই,
লম্বা হতে হতে তো মহাকাশ গিয়ে ঠেকেছে। সেদিন অবশ্য এতটা মনে হয়নি, তবু এই লোকের কাছে নিজেকে তার লিলিপুট মনে হলো। সে এগিয়ে গেল, বলতে গেলে মনে মনে মুখ বাঁকিয়ে, আল্লাহ যাকে দেয় সর্বদিক ছেঁড়া বেড়া করিয়ে দেয়। আর তাদের দেখো, না আছে টাকা, না আছে হাইট। কপাল ঝামা দিয়ে খসলেও এমন চমকানো যাবে না। সে এগিয়ে গিয়ে সোজা পড়ল। দেখুন, আমি তেমন কিছু করিনি, যা করার ওই কবির লোকটা করেছেন। তবু কৃতজ্ঞতা থেকে আপনি এতটা কষ্ট করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই কাহিনী এখানে ডিসমিস করুন। আর ওই হাদারামকে বলে ওই ট্রাক নিয়ে বিদেয় হন প্লিজ। ওয়াহিদ এখন এক ধ্যানেই তাকিয়ে আছে। ছোট থেকে বড় হলে মানুষ বদলায়, কতটা বদলায় তার ধারণা নেই, তবে তার ভ্রম তৈরি মিচেমিচে হয়নি। এই মেয়ের কুকড়ানো চুল, কাটিং, অনেকটাই সে কোনো রকম ঠোঁট নাড়িয়ে বলল, আপনার নাম কি সত্যি সাদিয়া? নিশাদ বড় একটা শ্বাস ফেলল। আরে সাদিয়া রে, ফেলে বলল, না রে ভাই, এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কি হয়েছে বোঝানোর মতো ধৈর্য এখন আমার নেই, তাই সত্যি করে বলছি, আমার নাম নিশাদ, তাসনিম নিশাদ। আর সাদিয়া সাদিয়া বলে মাথা ফ্রাই করবেন না। ধন্যবাদ কিছু দেওয়ার থাকলে দিন, দিয়ে বিদায় হন। শুক্রবার দিনটাই মাটি করে ফেললেন আমার। নিশাদের নাম বলতে দেরি ওয়াহিদের হাত ফসকে মোবাইল পড়তে দেরি হয়নি। নিশাদ হাঁ করে তাকালো। অ্যাক্সিডেন্টে নোলাটোল হয়ে গেল নাকি? আঘাত তো মাথায় পেয়েছিল। দেখো তো কাণ্ড, সামান্য মোবাইলও ধরে রাখতে পারছে না, আবার এই শরীর নিয়ে ধন্যবাদ দেওয়ার জন্য মরে যাচ্ছে। সে বিরক্ত মুখে নিচু হয়ে মোবাইল তুলে বাড়িয়ে বলল, আপনার মতো পাগল তো আমি দুনিয়াও দেখিনি। মরতে মরতে হলেও ধন্যবাদ দেওয়া চাই। ওয়াহিদ হাত বাড়িয়ে মোবাইল নিল, তারপর বাড়িটার দিকে তাকালো। এক নজর তাকিয়ে আর দাঁড়ালো না, সোজা চলে গিয়ে গাড়ির ভেতরে গিয়ে বসল। নিশাদ তো কিছুই বুঝল না, হাঁ করে তাকিয়ে রইল। কোন পাগলের পাল্লায় সে পড়েছে? ধন্যবাদ করে মরে যাচ্ছিল, এখন দেখো কারবার ধন্যবাদের খবরও নেই। না দিয়েই তোর শরীর যখন এতই খারাপ, এসেছো কেন রে ভাই? কে বলেছে এসে মরতে? আর যাবে যাও, তবে এই ট্রাকের কি হবে? মামা এসে এসব দেখলে তুলে আছাড় মারবে। সে চেঁচিয়ে বলল, ট্রাকের কি করবো রে ভাই? এই হাদারামকে নিয়ে যেতে বলেন। ওয়াহিদ কিছু বলল না, তবে গাড়িতে উঠতে উঠতে আরেকবার ফিরে তাকালো। সে তাকানোর মাঝে জানালার কালো গ্লাস ধীরে ধীরে তার দৃষ্টিকে আড়াল করল। আসিফ দৌড়ে গেল। সে যেতে গাড়ির স্টার্ট নিয়ে চলতে শুরু করলো। নিশাদ আগের মতোই দাঁড়িয়ে রইল। গাড়ি যতক্ষণ দেখা যায় তাকিয়ে রইল। সে তো আর জানে না গাড়ির কালো গ্লাসের ভেতর থেকে ঠিক তার মতোই আরেকজনও তাকিয়ে আছে, এক ধ্যানে, এক পলকে, যার চোখে মুখে বিস্ময়। আজ সুবর্ণা ভিলায় ওয়াহিদ ফিরল সন্ধ্যার একটু পরে। সুবর্ণা মাত্রই নামাজ শেষ করেছে, জায়নামাজ থেকে এখনো ওঠা হয়নি। সেখানে বসেই তাসবিহ পড়ছে। নিনিন এসে তার কানের পাশে আস্তে করে বলল, নানু, মামা এসেছে। এসে চুপটি করে ড্রয়িং রুমে বসে আছে। সুবর্ণা অবাকই হলেন। ওয়াহিদ কখনো সন্ধ্যায় বাসায় ফেরে না, তার ফিরতে ফিরতে রাত হয়। আর যদি সব ঠিকঠাক থাকে তবু ফিরতে ফিরতে 9টা, তাও আবার ড্রয়িং রুমে। সে সবসময় সোজা নিজের রুমে যায়। খাবার খাওয়া আর অতিরিক্ত দরকার ছাড়া নিচে খুব একটা কখনো বসে না। সে তসবিহ হাতে উঠল। সন্তান বড় হলে অন্য জগতের মানুষ। সে জগৎ চাইলেই মা প্রবেশ করতে পারে না, অথচ মায়ের পুরো জগৎটাই হয় সন্তান। সুবর্ণা ড্রয়িং রুমে এসে দেখল ওয়াহিদ সত্যি চুপচাপ বসে আছে। অবশ্যই ছেলে সবসময়ই চুপচাপ, এত মেপে মেপে কথা বলে। ছোটবেলা ছেলেকে নিয়ে খুব গর্ব করত। এত ভদ্র, নম্র, শান্ত, কোনো দুষ্টুমি নেই। শুধু সে না, আত্মীয় স্বজনরা তো উদাহরণ হিসেবে তার ছেলেকেই টেনে নিত। অথচ আজ মনে হয় এমন না হলেই হয়তো ভালো হতো। বাসায় ফিরতে কয়েকবার মামা বলে ডাকত। সবকিছু এলোমেলো অগোছালো করে একগাল হেসে বলতো, ঠিক করে রেখো তো মা।
পোড়া পোড়া ডালের চচ্চড়ি দিয়ে যখন ভাত মেখে বসে, মুখ বাড়িয়ে বলতো, দেখি এক লোকমা দাও তো মা। ছেলেকে সবার নজরে বড় বানাতে বানাতে কখন যে বড় হয়ে গেল বুঝতেই পারল না। ছেলের জগৎ এখন ভিন্ন। কাজের জন্য আছে 2-3 জন মানুষ। ডালের চচ্চড়ি মাখা ভাত খাবে কি? ছেলে ভাতই খায় না, খায় টলটলা ডালের পানি, ঘাস আর লতাপাতা। সে এগিয়ে গিয়ে ছেলের পাশে বসলো। ছেলের দিকে তাকালেই তার চোখ জুড়িয়ে যায়। তিনি বসে মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে রে খোকন? ওয়াহিদ মায়ের দিকে তাকালো, মাথায় হাত টেনে নিজের হাতে মুঠ করে বলল, আমি এখনো খোকন? নিনিন শুনতে পেলে খিলখিল করে হাসবে। সুবর্ণা হাসলেন, হেসে বললেন, মায়ের কাছে সন্তানেরা সবসময় খোকন। ওয়াহিদও মৃদু হাসল। তখনই তার ফোন বাজলো। সে রিসিভ করে কানে রাখতে আসিফ বলল, জি স্যার, সব ইনফরমেশন নেওয়া হয়েছে। আপনি যাকে খুঁজছেন তিনি সে। এটা তার মামার বাড়ি। গ্রামের জমি জমা বিক্রি করে এখানে স্থায়ী হয়েছেন। তার মায়ের নাম সুলতানা, পিতা নাজিমউদ্দিন। ওয়াহিদ ফোন কাটল। কেটে মায়ের দিকে তাকিয়ে বলল, সুলতানা আন্টির খোঁজ পেয়েছি। আসিফ কালকে তোমাকে সেখানে নিয়ে যাবে। আমি তাদের অংশ ফিরিয়ে দিতে চাই। আর ওয়াহিদ একটু থামলো, তারপর বলল, তারা যদি বিয়েটা রাখতে চায় ভালো, আর যদি শেষ করতে চায় আমি সেটাও করতে চাই। আইনত না হোক, ধর্মের মতে বিয়ে হয়েছে, ধর্মের মতে আমি সব শেষ করব। তারপর তুমি যা চাইবে তাই হবে। তবে মা, একটা কথা ক্লিয়ার, যদি তারা না চায় তুমি শেষ করার জন্য নিজে থেকে কোনো স্টেপ নেবে না। বাবার শেষ ইচ্ছে এটা। আশা করি বাবার শেষ ইচ্ছার মান তুমি রাখবে। সুবর্ণা শক্ত হয়ে চুপচাপ কিছুক্ষণ বসে রইল। তারপর পুরো মুখ থমথমে কঠিন। সে কঠিনভাবেই বলল, আমার বোনের খুনির মেশে। খালামণি সুইসাইড করেছে মা। সুইসাইড পর্যন্ত ঠেলে দিয়ে সুইসাইড তো করবেই। যে দিয়েছে তাকে তুমি শাস্তি দিয়েছ। এখানে সুলতানা আন্টি বা নিশাত কারোর দোষ নেই। তার দোষ তার গায়ে নাজিমের রক্ত। এক হাতে তালি বাজে না মা। খালামণি জেনে শুনে আগুনে ছাপ দিয়েছিল। গা পড়লে দোষ শুধু নাজিম আঙ্কেলের হবে কেন? সুলতানা আগুন চোখে ছেলের দিকে তাকালেন। তার শরীরে এখন থরথর করে কাঁপছে। ওয়াহিদ মনে মনে বড় একটা শ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে আগের মতোই শান্তভাবে বলল, নিশাতের জ্ঞান না থাক, আমি সজ্ঞানে তাকে বিয়ে করেছিলাম। তোমার উপরে গিয়ে আমি তাকে চাইব না। তবে মনে রেখো মা, তার জায়গা অন্য কেউ আসবে না, কখনো না। কেননা যে সুতো তোমরা বেঁধেছিলে সে সুতো এখন আমার রন্ধ্রে রন্ধ্রে মেশানো। সেটা চাইলেও টেনে ছিঁড়তে পারবে না। এখন সেটাই করো যেটা তোমার ভালো মনে হয়। জালালউদ্দিন নিশাদের দিকে তাকালো। সব কথা আগডুম বাগডুম করলো। আজ শান্ত, তবে কঠিন করে বলল, এসব কি? নিশাত আপাতত বসে আছে তার মামার বাড়ির ড্রয়িং রুমে। অবশ্যই একে ড্রয়িং রুম বলা চলে না। এক সাইডে আছে মাঝারি সাইজের একটা খাট। ওই খাটে কেউই থাকে না। যার যখন মন চায় গড়াগড়ি খায়। গড়াগড়ি খেতে খেতে তাদের পেট মোটা। টিভি দেখে, খাবার দাবারের কাজ টাজ অর্ধেক এখানেই শেষ করে। আরেক সাইডে বেতের কয়েকটা চেয়ার, সেই নানার যুগের আমলের। সেই চেয়ারের অবস্থা বড়ই শোচনীয়। জবান থাকলে এদের কোকো আওয়াজে বাড়িতে টেকা যেত না। এদের জন্য নিশাতের মায়াই লাগে। রিটায়ারমেন্টের বয়সে এখনও খেটে চলেছে, তাই সে বেশিরভাগ সময়ই বসে খাটে। আজকেও তাই। মাঝে মাঝে তার এই পুরো বাড়ির হুলিয়া বদলাতে ইচ্ছে করে। তবে ইচ্ছেকে কখনো লাই দেয় না। ছোটবেলা একবার দিয়েছিল, তখন তো আর নিজের ইনকামের টাকা ছিল না। খুব আগ্রহ নিয়ে মামিকে গিয়ে বলল। তার মামিও তার স্বভাব মতো নির্বিকার চিত্তে বলল, যখন নিজের বাড়ি নিজের সংসার হবে তখন এত চিন্তা ভাবনা করো। এই সংসারের জন্য তোমার মামা আছে, আমি আছি। তাই যতদিন আছো নিশ্চিন্তে থাকো। যে কোনো কথা নিশাতের জন্য একবারই যথেষ্ট। এরপরে কথা আর কোনো সুযোগ কে কখনো দেয় না। তাই এই বাড়ির মানুষ
কোনো কিছু নিয়ে কখনো তার মাথা ঘামায়নি, এখনও ঘামায় না, নিজের মতো থাকে। আজও তার মতোই বলল, আমি একজনকে সাহায্য করেছিলাম, কৃতজ্ঞতা থেকে এসব করেছে। নিশাতের মামা বসেছে আবার চেয়ারে। তার মামি ফিরেছে সন্ধ্যায় ফিরে হতবিম্ব হয়ে ভিমরি খাওয়ার জোগাড়। তিনি দৌড়ে গিয়ে মামাকে এমনভাবে ফোন দিলেন যেন নিশাত দুনিয়ার পাপ টাপ করে ফেলেছে। মায়ের ফোন সারাদিন রিসিভ না হলেও মামিরটার সাথে সাথেই হলো। হতে দেরি মামার আসতে দেরি হয়নি। তার ছোটখাটো মামা কুকু আওয়াজ চেয়ারে হাতলে হাত দিয়ে দিল এক থাপড়া। দিয়ে কোনো লাভ হলো কে জানে। নিশাতের ধারণা তিনি নিজেই হাতে ব্যথা পেয়েছেন। বডি বিল্ডার হলে কথা ছিল, ছোট পিপলু মানুষের ছোট্ট চিকন হাত। সে থাবড়া দিয়ে প্রায় হুঙ্কার দিয়ে বললেন, আমাকে গাথা মনে হয়? নিশাত দুপাশে মাথা নাড়ল। খাটো মানুষের নাটা বুদ্ধি। আগেকার দিনের মানুষ তো আর এমনি এমনি প্রবাদ বাচন হয়নি, তাদের জীবনে অভিজ্ঞতা থেকেই করেছেন। অবশ্য সব মানুষের জন্য প্রযোজ্য এমন না। তার মায়ের সাইজও মামার মতোই, তবে নিশাতের ধারণা বুদ্ধি তো দূরের কথা, তার মাথায় ঘিলুই নেই। জালালউদ্দিন সুলতানার দিকে তাকালো, তাকিয়ে বলল, পড়ালেখা করাতে চেয়েছিস, করিয়েছি। চাকরির জন্য অনুমতি চেয়েছিস, দিয়েছি। এটা ভদ্র মানুষের বাড়ি, আর এই বাড়িতে থেকে এসব চলবে না। কয়েকদিনের মধ্যে আমি ছেলে দেখব, মেয়ে বিদেয় করবি। সামান্য কৃতজ্ঞতা থেকে ট্রাক ভর্তি জিনিস এমনি এমনি আসে না। নিজের জীবন তো নষ্ট করেছিস নিচে নেচে, এখন মেটার করিস না। সুলতানা ভয়ের সাথে সাথে মাথা কাত করল। দুনিয়া একদিকে, তার ভাইয়ের আদেশ আরেকদিকে। তাছাড়া তার নিজেরও এমন ইচ্ছা, মেয়েই নাদে পাদে না। কি করে না যে করে কিছুই তো সে বুঝে পারে না। মাঝে মাঝে মনে হয় খুব বুদ্ধিমতী, আবার মাঝে মাঝে মনে হয় আধা পাগল। এখন এই চাপে চাপে যদি বিয়েটা হয়ে যায় তাহলে তো ভালোই, শান্তিতে একটু মরতে পারবে। নিশাত হাত উঁচু করল। জালাল ভ্রুকুচকে তাকালো। তাকাতে নিশাত বলল, আমি বিয়ে করব না। তো কি করবে? সারা জীবন আমার ঘাড়ে বসে বসে খাবে? আমি চাকরি করি মামা। তো চাকরি করার জন্য লাইক বানিয়েছে কে? নাকি তোমার বাপ এসে করে গেছে? বাপের জায়গায় বাপ থাকলে তো আর কথাই ছিল না। লাইক সামান্য ব্যাপার স্যাপার, সামান্য ব্যাপার। এই সামান্য ব্যাপারের জন্যই না এই মামাই কাজে এসেছে। আবার চাকরি দেখায়। চাকরি দেখেন আর না দেখেন, আমি বিয়ে করছি না। জালালউদ্দিন সাথে সাথে অগ্নিদৃষ্টিতে তাকালো। তার এমন ভাব ক্ষমতা থাকতে এক্ষুনি আগুন বের করে জ্বালিয়ে পড়িয়ে দিত। নিশাতের অবশ্য অগ্নিদৃষ্টিতে তেমন বিচলিত দেখা গেল না। সে আবারও কিছু বলার জন্য মুখ খুলছিল। সুলতানা এগিয়ে হাত চেপে থামালো। এই মেয়ে নির্বিকারভাবে বসে বসে পার্ট বাই পার্ট চাপা চালিয়ে যেতে পারে। কার মতো হয়েছে আল্লাহই জানে। সে বোকা কানা মানুষ, পেটে হয়েছে এক বিচ্ছু। মেয়ে মানুষের মুখ এমন হলে চলে? ভাইয়ের যায় মাথায় গরম হয়ে। দুনিয়াদারি বুঝে এই মেয়ে। গার্ডিয়ান ছাড়া মেয়ে যতই চাকরি করুক, দুনিয়ার মানুষেরা গণায় ধরবে না। তাদের দেখা হয় কোনা চোখেই। সে হাত চেপেই বলল, আপনার যা ভালো মনে হয় করেন। তা তো করবই, ঘাড়ে দায়িত্ব নিয়েছি, মাঝ রাস্তায় ফেলে দেওয়ার জন্য তো না। তাই মেয়ের মুখ বন্ধ করো সুলতানা, অন্তত আমার বাড়িতে না। পটর পটর স্বামীর বাড়ির জন্য তুলে রাখতে বলবি। শুধু ভাগ্নি বলে এখনও চুপচাপ বসে আছি। তা না হলে এতক্ষণে চাপা খুলে হাতে ধরিয়ে দিতাম। বলে তিনি উঠলেন। উঠে সাপের মতো ফুসফুস করতে করতে রুমের দিকে গেলেন। সুলতানা দীর্ঘশ্বাস ফেলল। নিশাত ঠোঁটে ঠোঁট চেপে বসল। আর যেই ট্রাক নিয়ে এত কিছু, সেই ট্রাকের গরু ছাগলকে মামে আগ্রহ নিয়ে পানি ভাতের মার দিয়ে এলো। ড্রাইভারকে চা মুড়ি আসার সময় নিয়ে এসেছে। কয়েকটা ফার্মের মুরগি বাপের বাড়ি পাঠাবে। এখন আগ্রহ নিয়ে মোবাইলে কল দিচ্ছে আর বিড়বিড় করছে। সাবা শয়তানটা কোথায় গিয়ে মরল? দৌড়ে একটু গিয়ে আসতে পারতো না? খবর নেই। নিশাত কিছু বলল না, উঠে রুমের দিকে গেল। সেই দিন যে নাম্বারটা থেকে কল এসেছে সেই নাম্বারটা খুঁজে বের করলো। বের করে কল দিল।
তাকে বিপদের সাত সাগরে ফেলে বেটা আরামসে বসে আছে। ওয়াহিদের মাথা ধরেছে, লাইট অফ করে শুয়েছিল, পাশেই মোবাইল। আলো জ্বলতেই সে তাকালো, আননোন নাম্বার শো করছে। সে একটু অবাকই হলো, এই নাম্বারের পরিচিত কোনটি, বাইরে ফোন আসার কথা না। সে হাত বাড়িয়ে মোবাইল নিয়ে রিসিভ করে তার ভারী কণ্ঠে শান্তভাবে বলল, হ্যালো। নিশাত হ্যালো টেলোর ধারে কাছেও গেল না, সোজা বলল, আপনি ওই আসিফ হাদার আমার স্যার বলছেন? ওয়াহিদ থমকালো, মোবাইলটা সামনে নিয়ে নাম্বারটা একবার ভালো করে দেখলো। কে বুঝতে অবশ্য সময় লাগলো না। সে উঠে সোজা হয়ে বসে বলল, হ্যাঁ। আচ্ছা, আপনাদের কোনো আক্কেল টাক্কেল নেই নাকি? একটা বাচ্চা মেয়ের কণ্ঠ ধরতে পারেন না? লিস্ট পাঠালো গরু ছাগলের, অমনি কোলে করে নিয়ে হাজির। এই হাজিরের জন্য আমি কত বড় বিপদে পড়েছি জানেন? কি বিপদ? এই বিপদের কথা তো আপনার জেনে কাজ নেই। যে বিপদ আপনারা আমার ঘাড়ে ফেলে গেছেন সেটার ব্যবস্থা করেন। ট্রাক। যাক বাবা, যতটা হাদারাম ভেবেছিলাম ততটা না, আমি ব্যবস্থা করছি। লক্ষ লক্ষ শুক্রিয়া জনাব, বলেই নিশাত ফোন কাটতে গেল। ওয়াহিদ সেই দিনের মতোই বলল, ওয়েট। নিশাত বিরক্ত মুখে থামতে ওয়াহিদ একটু থামলো, তারপর বলল, আমি ওয়াহিদ, আবরার ওয়াহিদ। তো আমি কি করব? দেখুন, কোন আলগা পিড়িতের দরকার নেই। ট্রাক নিয়ে যান, মামলা ডিসমিস। আর এখানে সবাইকে বলে যাবেন ভুলে চলে এসেছে। আর হ্যাঁ, মামি 4টা ফার্মের মুরগি নিয়েছে, সাহায্যের সাথে কাটছাট। খবরদার, আর আমাকে বিরক্ত করবেন না। একটু সাহায্য কি করেছি, গলার মাছের কাটার মতো বিঁধে গেছে। ওয়াহিদ হালকা হাসলো, হেসে বলল, যদি করি? কি করি? বিরক্ত। নিশাত একটু থামলো। বেটার হাব ভাব তো ভালো ঠেকছে না। আল্লাহ, এত খেটে খুঁটে এক জামা বিসর্জন দিয়ে এই ভণ্ডকে বাঁচিয়েছি। সে দেখে তো মনে হয় ধোয়া তুলসী পাতা, এ তো তলে তলে টেম্পো। সে তেজের সাথে বলল, মেয়ে মানুষের কণ্ঠ পেলেই ছেঁচড়ামি করতে ইচ্ছে করে। শালা ছেঁচড়া, আরেকবার তো সামনে আয়। ঘুষি মেরে নাকের মানচিত্র না বদলাই আমার নামও নিশাত না। হাট। বলেই ফট করে নিশাত ফোন রাখলো। আর ওয়াহিদ সেই কেটে যাওয়া ফোনের দিকে কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। তারপর ফোন রেখে আবার শুতেই খেয়াল করলো তার মাথা ব্যথা নেই। সজল বাসায় ফিরল রাতে। আজ বাবা আগে ফেরায় দোকানের সব দায়িত্ব ছিল তার কাছে। সব কিছু গুছিয়ে শাটার ফেলতে ফেলতে তার বেশ রাত হলো। তার মধ্যে বাসায় ফেরার আগে সে কিছুক্ষণ মোড়ের দোকানে বসে সিগারেট খায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়। আজও তেমন বসেছিল, সেখান থেকেই সব শুনে অবশ্য তেমন বিচলিত হয়নি। নিশাতকে সে চেনে, বড় হলো তো একসাথেই। নিশাতে কোনো গন্ডগোল করেছে, এই মেয়ে আবার গন্ডগোল লাগাতে ওস্তাদ। যা যখন মন চায় তাই বলে ফেলে, বলার আগে কোনো চিন্তা ভাবনা নেই। সে বাসায় ফিরতেই দেখলো তার মা আজ রান্নাঘরে, তাও আবার রান্না করছে। না, এমন না তিনি রান্নাঘরে পা রাখেন না, তবে সব কাজ সবসময় ফুপুকে করতে দেখতে দেখতেই তারা অভ্যস্ত। সে অবাক হয়ে বলল, ব্যাপার কি? হেনা দেশি মুরগি ঝোল করেছে। কিছুক্ষণ আগে এক লোক এসে হাজির। আসিফ নাকি কি নাম বলল। খুবই গলে গিয়ে দুঃখিত হয়ে বলল, খুব ভুল হয়ে গেছে আন্টি, অন্য জায়গায় ডেলিভারি দেওয়ার কথা ছিল, ভুলে এখানে চলে এসেছি। ম্যাডামও তো একজনকে বাঁচিয়েছে, আমাদের স্যারকেও একজন বাঁচিয়েছে। এই বাঁচাবাচিতে গন্ডগোল লেগে গেছে, আমি খুবই দুঃখিত। হেনা তো তখন খাবি খাওয়ার জোগাড়। সে ঢুকিলে স্বামীর দিকে তাকালো, না বুঝে শুনে ফট করে একটা ফোন। 1 কিলো মাটিতে পড়বে না গো আজ। জালাল তখন রাগে ফুঁসবে না কেন? সকাল থেকে নাটক তো আর কম চলল না। তার এমন ভাব, পারলে এক্ষুনি মুখ বরাবর একটা লাগায়। আসিফ নিজেও বিরক্ত, আরও কত কিছু যে করতে হবে আল্লাহই জানে। এই মেয়েকে নাকি স্যার এতদিন খুঁজছে, আর কেউ না জানুক সে তো জানে, শুধু পাতাল খোলা বাকি। এখন দেখো, কাকতালীয় বলুক আর উপরওয়ালার ইশারা কেমন মিলে গেল। মিলেছে ভালো, তবে তার জীবনকে টানা টানা করে ফেলবে। যে মেয়ের মেয়ে
দুদিনেই 7 ঘাটের পানি খাইয়ে ফেলেছে। সে মনের বিরক্ত মনে চেপেই আরও গলে গিয়ে বলল, আঙ্কেল সত্যিই দুঃখিত। জালাল ফুঁসতে ফুঁসতে বলল, 2 মিনিটের মধ্যে ট্রাক নিয়ে বিদায় হন, খবরদার আর এলাকায় যেন মুখ না দেখি। আসিফ কান হাতে দিয়ে জিহ্বা কেটে বলল, এটা সম্ভব হবে না স্যার। কি সম্ভব হবে না? বাদ দেন আঙ্কেল, আজ আসি, খুব বিরক্ত করলাম। জালাল আর কিছু বলেনি, তবে হেনা পড়ল মহাচিন্তায়। 4টা মুরগি নিয়ে ফেলেছে। সে ভাবল সে যে আল্লাহ কপালে রেখেছে, ফেলবে কেন? সে ছেলেটার পিছু পিছু নিচে এসে আস্তে করে পড়ল, বাবা একটা ভুল হয়ে গেছে, 4টা মুরগি। হেনা কথা শেষ হওয়ার আগে আসিফ হেসে বলল, সমস্যা নেই আন্টি, আপনি বরং আরও কিছু লাগলেই রেখে দিন। না না, একদম না। কিসের একদম না আন্টি? আমাদের জন্য আপনাদের কত কষ্ট হলো বলে এক লোককে বলল, এই আন্টির জন্য আরও 4টা মুরগি দে, দেশিগুলা দে, ফার্মের মুরগিতে স্বাদ আছে নাকি? ব্যাস, তারা যাওয়ার আগে সুন্দর করে রেখে গেছে। আহারে, খুবই ভালো ছেলে, কি সুন্দর গলে গেলে আন্টি বলল। তাই হেনাও ফট করে কয়েকটা চাল ভিজিয়ে ফেলেছে। দেশি মুরগির ঝোলের সাথে গরম গরম চিতই পিঠার স্বাদ আলাদা। তবে চাল বাটা বাবা তার দ্বারা হবে না, তাই তরকারি ঝামেলা নিজেই ঘাড়ে নিয়ে সুলতানাকে বলেছে পেটে ফেলতে। অবশ্য সে ভালো করেই জানে এই চাল সুলতানাও বাটবে না, বাটবে নিশাত। বাসায় থাকলে কোনো কাজ সে মাকে করতে দেখতে পারে না। দিনভর রাখে ছাড়ির ওপর, আবার কাজের বেলা ঢং। তাই সে মুখ বাঁকিয়ে বলল, আমি বাপু কিছু জানি টানি না, কোনো আকাম করেছে কে জানে, তা না হলে বাড়িতে এসে হাজির হয় নাকি? নিচে রুমার মা বলল, বড় একটা নাকি গাড়িও এসেছিল, মোড়ে দাঁড়ানো ছিল, নিজে গিয়ে নাকি ফুসুর ফুসুর করে এসেছে, এখন নাকি আবার ভুলে চলে এসেছে। আল্লাহই জানে চাকরির নামে কি কি করে বেড়াচ্ছে। এখন ভালোই ভালোই মান সম্মান থাকতে থাকতে বিদেয় হলেই বাঁচি। সুলতানা রান্নাঘরে আস্তে আস্তে সব কথাই শুনল। তার নিজেরও মনে হচ্ছে বড় ভুল করে ফেলেছে সে। গলা ধরে বলল পড়তে চায়। সেও ভাইকে পায়ে ধরে রাজি করলো, চাকরির কথা বলল। সে ভাবলো যদি 2টা টাকা আসে তবে তো ভালোই, তাই রাজি হলো। এখন তো মনে হচ্ছে বড় ভুল হয়ে গেছে। আল্লাহ, সারা জীবন ভুলভাল করে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছি। আমার মেয়ের জীবনটা যেন এমন না হয়। তার সুন্দর একটা সংসার হোক, সারা জীবন পাশে থাকার মতো একজন মানুষ হোক, স্বামী সন্তান নিয়ে মাথা উঁচু করে থাকার একটা নিজের বাড়ি হোক। সজল কথা বাড়ালো না, অবশ্য কখনো কিছু বলেও না। এই বাড়িতে বাবার কথাই শেষ কথা, তিনি যতদিন আছে বলে লাভ হবে না। সে নিশাতের রুমের দিকে এগিয়ে গেল। দরজায় টোকা দিতেই নিশাত বলল, এসো। সজল ভিতরে গিয়ে বলল, কাহিনী কি? আরে ধুর, একটা লোককে বাঁচালাম। তোমার গুণধর বোন গিট্টু লাগিয়ে নানির বাড়ি গিয়ে পালিয়েছে। একবার আসুক, ওর চুল কেটে আমি ন্যাড়া করছি দেখো। সজল হাসলো, হেসে চেয়ার টেনে বসলো। সবসময় নিশাত থেকে চোখ ফেরালেও আজ তাকিয়ে রইল। সে খাটে পা মুড়িয়ে বসা, কুকরানো চুলগুলো এক সাইড করে বসে বসে নখ কামড়াচ্ছে। এটা তার বদ অভ্যাস। যখন অতিরিক্ত টেনশনে থাকে তখনই আপনা আপনি মুখে আঙুল চলে যায়। সে হেসেই বলল, তো এত টেনশনের কি হলো? মামা আমাকে বিদায় করার ব্যবস্থা করছে, টেনশন হবে না? কেন, তুই যেতে চাস না? তোমাদের বাড়ি কোনো রসগোল্লা না, যেতে চাইবো না। আমি তো ভাই বিয়ে করব না। কেন? আমার ইচ্ছা। কাউকে পছন্দ করিস তুই? নিশাত চোখ তুলে তাকালো, সোজা বসে পড়ল। কি মনে হয়? হ্যাঁ বা না বল। হ্যাঁ বা না বলবো কেন, বরং পুরো বাক্য বলি, চলবে? সজল উত্তর দিল না, তবে নিশাত ঠিকই উত্তর দিল। সজলের চোখে চোখ রেখেই বলল, দুনিয়ার সব মানুষকে আমি ঘৃণা করি। ঘৃণা করি তোমার মতো মানুষকে যে উচিত বলতে পারে না। ঘৃণা করি মামার মতো মানুষকে যে বোনকে আশ্রয় দিয়ে সেকেন্ডে সেকেন্ডে বোঝায় এই বাড়িতে তুমি আশ্রিতা। ঘৃণা করি আমার বাবার মতো মানুষকে যে সন্তানের কথা ভাবেনি, সারা দুনিয়া ফেলে তার হাত ধরে হারিয়ে যাওয়া স্ত্রীর কথা ভাবেনি। ঘৃণা করি এই পৃথিবীর সকল মানুষকে যারা দোষ নেই জেনেও আঙুল তোলে, খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে। এখন বলো, এত এত ঘৃণার মাঝে আমি একটা নির্দিষ্ট মানুষ পছন্দ হবেটা কিভাবে?
সজল কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর বলল, একবার যদি কোনো কারণে ঘৃণা তৈরি হয় তখন সব কিছুতেই হয়, কারণ থাকলেও হয়, না থাকলেও হয়। তাই বলে কি সব মানুষ এক? নিশাত হাসল, অবজ্ঞার হাসি, হেসে বলল, বাহ, কথাও জানো তুমি। জানি না। কি জানি বাপু, ছোটবেলা থেকে তো বাপের সামনে পুপু করতে দেখতে আসলাম। পুপু না করলে খুশি হতি? না রে ভাই, মাফ করো, কারো কোনো কিছুতে আমার কিছু যায় আসে না, আমি এমনিতেই অনেক খুশি। বলেই নিশাত উঠল। বাড়িতে কোনো আয়োজন চলছে কে জানে। সন্ধ্যা থেকে মামি রান্নাঘরে, ভাবা যায় সে সজলকে রেখে বেরিয়ে গেল। সজল হাসল, হেসে সেও আর বসল না, সোজা এলো বাবার রুমে, দরজার টোকা দিয়ে বলল, আসবো বাবা? জালাল মাত্রই হাত পা ধুয়ে খাটে বসছে, তার হাতে গামছা, পিঠ মুছতে মুছতে বলল, আয়। সজল ভেতরে এসে সোজা বলল, আমি নিশাতকে বিয়ে করতে চাই। সজল যেভাবে সোজা বলল, জালাল উদ্দিনও সোজা দাঁড়িয়ে ঠাস করে চড় লাগিয়ে দিল, দিয়ে একটা কথাই বলল, লাথি দিয়ে সোজা বাড়ি থেকে বের করব, হারামজাদা।